মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসল হচ্ছে ভোট, আসল হচ্ছে গদি, এবং সেই জন্য ভোট ব্যাংককে তুষ্ট রাখতে যা করার হয় তাই করেছেন, যা লুকানোর হয় তাই লুকিয়েছেন, যা বলার তাই বলেছেন। তারপরও ভোট ব্যাংক কি নিজের হাতে থাকছে? আজ সত্যি সত্যি স্বর্ণালীর শুরুতে দেখাবো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংকের অন্যতম মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি প্রায় সময়তে বড় বড় কথা বলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে বিভিন্ন সময়তে যে তাদের দাবি দেওয়াগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু ভোট ব্যাংক করতে করতে এমন জায়গায় নিয়ে চলে গেছেন এদেরকে যে আমার মনে হয় যে আসলে কোথাও ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলেছে। এখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ভোট ব্যাংকের হাতের পুতুল হয়ে গিয়েছে? এই মুহূর্তে মানুষ কি বুঝতে শিখে গেছে যে আসলে কারা তাকে ঠকিয়েছে আর কারা তাদেরকে ইউজ করেছে, ব্যবহার করেছে? মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা ছবি দেখাবো। গতকাল তিনি মন্তেশ্বরের বিধায়ক, তারপর সেখানে যখন তিনি নিজের বিধানসভা এলাকায় যান, সেই সময়তে সংখ্যালঘু মন্ত্রী, রাজ্যের সংখ্যালঘু ফেস সিদ্দিকুল্লাহ চৌধুরী, সংখ্যালঘু ফেস, যে সংখ্যালঘুদের নামে একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় রেড়ে করে তেড়ে আসেন, সংখ্যালঘুদের কোনো কিছু সম্পর্কে কোনো প্রশ্ন তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফসকা পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুকে একদম মাথায় করে রাখেন, সংখ্যালঘু মানেই 7 খুন মাফ, সংখ্যালঘু কিচ্ছু করতে পারে না, সংখ্যালঘু নিরীহ, সংখ্যালঘু কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না, তারা কোথাও কিছু ভাবতেই পারে না, যা কিছু ভাবে নাকি হিন্দুরা, জব্দ করতে হলে ওদের করো। অথচ এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন নিজের এলাকায় গেলেন, তখন এই যে অনুন্নয়ন, দিনের পর দিন বিভিন্ন কাজ না করা, শুধুমাত্র ভোট ব্যাংকের ভাঁওতা দেওয়া, শুধুমাত্র সাম্প্রদায়িক কথাবার্তা বলা, শুধুমাত্র উস্কানি, মুসলিমদের উস্কে দাও, মুসলিমদের হাতে পাথর দিয়ে দাও, মুসলিমদের হাতে ইট দিয়ে দাও, মুসলিমদের হাতে রড দিয়ে দাও, ভাঙচুর ভাঙচুর ভাঙচুর, আগুন। দিনের পর দিন এই যে তালিমগুলো দিয়ে এসছেন, এই যে দাওয়াই নিদানগুলো দিয়ে এসেছেন নিজের কমিউনিটির জন্য, তার রেজাল্ট কি হলো? আজ নিজের বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, তার সঙ্গে ঝাঁটা, মশাই ঝাঁটা। রাজ্যের সংখ্যালঘু ফেস সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে ঘিরে শুধু বিক্ষোভ হলো না, ঝাঁটা দেখালেন মেয়েরা। দেখুন সেই ছবি। ফুল ফ্রেম বলবো টিমকে দেখাতে, ফুল ফ্রেম ছবি দেখাতে বলবো। কুল্লা গো ব্যাক কারা দেখাচ্ছেন? তারাই যাদেরকে উস্কানোর চেষ্টা চলে, তারাই যাদের হাতে ইট, আদলা ইট, পাথর এগুলো তুলে দেওয়া হয়, তারাই বলছে সিদ্দিকুল্লাহ গো ব্যাক, আর ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনার পর সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার তো বেজায় সম্মান, মান সম্মানে কালি পড়ে গেল। এরপর সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল কি ফাঁপা হুঙ্কার দিয়েছিল সেটা একবার শোনাই, শুনুন। বললেন অনেক ফোর্স পাঠিয়েছে, ইমপ্রিজমেন্ট এজেন্সি হলো থানা, এই কারণেই বলেছে যদি এইভাবে আমাকে অপমান করা হয় দল ছেড়ে দেবো। তৃণমূল বুঝবে আমার কি পুরোপুরিবারে খুনের চক্রান্ত, এর পয়সা দেওয়া হয়েছে, প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে 100% আইসি দায়ী। আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? যদি সিদ্দিকুল্লাহ নিরাপত্তা না দিতে পারে পুলিশ, তাহলে সাধারণ মানুষকে দেবে কি করে? এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর আজকে মনে পড়লো? আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি তো সেই মন্ত্রী যিনি এখানে মঞ্চ বেঁধে আপনার সংখ্যালঘু ভাই বোনদের উস্কেছিলেন, বলেছিলেন কি ওয়াকফের যদি বিল পরিবর্তন না হয় তাহলে আগে জেলাকে টাইট দেব, তারপর কলকাতাকে টাইট দেব। আপনার বলার পর মালদা, মুর্শিদাবাদে আগুন জ্বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব। আজকে নিজের গায়ে আঁচ পড়লো বলে, নিজের গায়ে ঝাঁটা পড়লো বলে তখন আপনার মনে পড়ছে যে পুলিশ প্রোটেকশন। আপনার নিদান অনুযায়ী সেই সময়তে যখন মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান যখন জ্বলছে, এই পুলিশ তো চুপ করে বসেছিল।
5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি। কি ভয়ঙ্কর প্ল্যান করেছে আপনার বাহিনী, কি কি ট্রেনিং দিয়েছেন আপনি আপনার বাহিনীকে? যাও গিয়ে বেছে বেছে হিন্দু এলাকায় যাও আর সেখানকার বাড়ির মেয়েদের কাপড় জামা যেখানে থাকে আলমারিতে সেখানে পুড়িয়ে দাও। যদি কাপড় পরানোর উদ্দেশ্য হয় তাহলে সবার বা গোটা বাড়ির লোকের কাপড় পরাতে হয়, শুধুমাত্র মেয়েদের কাপড় কেন পরায়? কি নোংরা উদ্দেশ্য ছিল সেই সময়তে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের? বাড়ির পর বাড়ি দাও দাও করে জ্বলেছিল সিদ্দিকুল্লাহ সাহেব। তার সময় সেই সময়তে দমকল পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছানোর পর দেখতে পাওয়া যায় জল নেই, এলাকার জলের লাইন কেটে দেওয়া রয়েছে, কারেন্ট কেটে দেওয়া রয়েছে। রাতারাতি কোলে বাচ্চা নিয়ে কখনো 6 মাস কখনো 2 বছর নদী পার হয়ে মালদায় চলে যেতে হয়েছিল এ রাজ্যের হিন্দুদের। আপনি অস্বীকার করতে পারেন আপনার কোনো দায় নেই, সিদ্দিকুল্লাহ চৌধুরীর দায় আছে কি নেই এইটা আমি বলছি না, এটা বিজেপি বলছে না, এটা কে বলছে? দলের ভেতর থেকে আরো একজন বলছে, আহমেদ হোসেন শেখ। কে ইনি? ইনি হচ্ছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন দল করেন? করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস করেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নাম হচ্ছে আহমেদ হোসেন শেখ। নাম শুনেই বুঝতে পারছেন তিনিও সংখ্যালঘু সম্প্রদায়েরই। তো আহমেদ হোসেন শেখকে যখন আমরা জিজ্ঞাসা করলাম কি কেস, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন নাকি ওনার ইজ্জত নষ্ট হচ্ছে, দল ছেড়ে দেবেন, এই বিক্ষোভ দেখানো হয়েছে, উনি কি বলছেন শুনুন এবার দেখুন। মুর্শিদাবাদে তো ওনার ভেতর বিক্ষোভ হচ্ছে, ওনার তো মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূলে ওনার ভাইরা। হ্যাঁ আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। উনি মুসলিমদের ধোকা দিচ্ছেন। উনি ওয়াকাফ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে ঠিক রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন। উনি 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 ওয়াকাফ তো মুসলিমদের ধরে নড়বেন, উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন? উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে দেখার পর উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, যে ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তো এই থেকে বিভিন্ন জায়গায় মন্তসরে পড়ছে, মুর্শিদাবাদে পড়ছে। তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ আসছে, এই অভিযোগগুলো শোনার পর আমি জানি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মনে হয় যে কোন কোন সময় নাকি রমজান চললে কারা কারা নাকি কোনো অশান্তি করতে পারে না, তিনি শুনতে পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন যে আপনার মন্ত্রক আলো করে বসে থাকা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তার ভাইদেরকে যে ভাষায় উস্কেছিলেন তার পরিণতি হয়েছে মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে অ্যারেস্ট করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে মন্ত্রিসভা থেকে বের করে দেবেন। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ভয়ে কেঁপে যাবেন আবার জোরে? বাবারে বাবা, সংখ্যালঘু ভোট ব্যাংক বলে কথা, সামনে 26-এর নির্বাচন, বিজেপি সভাপতি বদল করছে, এখন করার সময়, এই সময়তে এসব কেউ করে নাকি? ভোট ব্যাংক চলে গেলে কি হবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকডোর দিয়ে, পেছনের দরজা দিয়ে আরো এক সেট সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করে রেখেছেন ওই বাংলাদেশ থেকে নিয়ে আসা রোহিঙ্গাদের দিয়ে? প্ল্যান এ প্ল্যান বি, যদি এই সংখ্যালঘু বিগড়ে যায় তাহলে ওই সংখ্যালঘু সাপোর্ট দেবে, কোনটা কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু গেম ক্লিয়ার করব। তবে তার আগে এই যে বক্তব্য শোনালাম মন্তেশ্বরের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি যে ভয়ঙ্কর অভিযোগ করেছেন, সেই অভিযোগটি কি সত্যি তার সেই সময় সেই অভিযোগের সঙ্গে মুর্শিদাবাদ আগুন জ্বলা, মুর্শিদাবাদে ভয়ঙ্কর হিংসা তৈরি হওয়া, হিন্দু বেছে বেছে বাড়ি ঘরগুলোকে শেষ করে দেওয়া, হিন্দুদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া, এগুলোর সঙ্গে কোনো কানেকশন আছে কি? নিজের দল, নিজের ধর্মের লোক একই দলে থেকে অভিযোগ করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। এটা বলার আগে এই অভিযোগগুলো শোনানোর সঙ্গে সঙ্গে আমি শোনাবো, যখন কলকাতার শহরে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য সিদ্দিকুল্লাহ উস্কানি দিচ্ছিলেন, গোটা দেশে কোথাও কিছু হলো না, সংসদে পাশ হয়ে গেল বিল, যত রকমের তাণ্ডব পশ্চিমবঙ্গে, এর আগেও তাই হয়েছিল, যত রকমের তাণ্ডব পশ্চিমবঙ্গেই হয়, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ এগুলোতে প্রশ্রয় দেয়, সেরকম করে অ্যাকশন নেয় না। তো সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সময়তে কলকাতায় মঞ্চ বেঁধে তারই কমিউনিটির উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছিলেন, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছিলেন, সেখানে উস্কানি ছিল না ছিল না, শুনুন একবার। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব,
তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য কিছুক্ষণ আগেই তারই দলের তারই সম্প্রদায়ের লোক অভিযোগ করছিলেন যে এগুলোর জন্য তো দায়ী সিদ্দিকুল্লাহ, তা তিনি এলে তাকে কি বরণ করে নেওয়া হবে? এই ঘটনাই তো হয়েছিল, এই তো অভিযোগ করেছে। মুসলিমকে কি ঠকাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই প্রশ্ন তুলেছেন আহমেদ হোসেন শেখ, সভাপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির। এই প্রশ্ন তুলেছেন তিনি। কি বলেছেন তিনি একবার শোনাবো, ওনার কথা আরো একবার শোনাবো। সাধারণ মুসলমানদের বোকা বানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বোকা বানাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি বোকা বানাচ্ছে। মুসলিমরা ওদের কাছে নেই, ওনার কাছে নেই। ওনার বিরুদ্ধে আগে কোনোদিন মুখ খোলা দেখেন, এখন বড় বড় ঝান্ডা উঠছে। আগে জামিয়াত উলামা হিন্দ ওনার বিরুদ্ধে বিক্ষোভ করছে, মুর্শিদাবাদে আমরা দেখেন না যে পতাকা নিয়ে বিক্ষোভ করছে, মন্তেশ্বরেও করছে, সমস্ত জায়গায় করছে। অতি বড় সড়ো কনস্পিরেসি, একটা বড় সড়ো ঘটনা। এই যে মেকি সংখ্যালঘু প্রেম, এই মেকি সংখ্যালঘু প্রেম তাহলে কাদের? আর তার জন্য মুখ বানানো হয়েছে কয়েকটা, অমুক তমুক তমুক, যারা মুখ্যমন্ত্রীর হয়ে সংখ্যালঘুদের জন্য মেকি প্রেম দেখাবেন, দিনের পর দিন ধরে মানুষকে ভুল বোঝাবেন। এবং ওই যে বললাম, হাতে বইয়ের জায়গায় তুলে দেওয়া হবে পাথর, তুলে দেওয়া হবে ইট, তুলে দেওয়া হবে রড, বাকিটা করে কম মেখা। সংখ্যালঘুকে বার্তা দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ, সংখ্যালঘুকে সমালোচনা করার জন্য সংখ্যালঘু মুখ, সংখ্যালঘুকে উত্তেজিত উস্কানি দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ। কি অসাধারণ স্ট্র্যাটেজি! শুনুন মিজানুর রহমান তিনি কি বলছেন। তিনি জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের সভাপতি। শুনুন একবার। আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে, ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার, আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার। এই সমস্যাগুলো আপনারা দয়া করে করবেন না, কারণ আমরাও মানুষ, মানে সংখ্যালঘুরা, ঠিক আছে? কারণ ওই মানে কখনো ধরেন আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দিবেন না, কখনো জেলে পুড়িয়ে দেবেন, বলার পরে ঠিক মতো আমাদের কথা শুনবেন না, সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন, আজকে করছেন কালকে করছেন, এটা মানুষ বারবার বরদাস্ত করবে না। একটা দিন মানুষ কিন্তু ক্ষোভ উগড়ে দিবে, এগুলা করবেন না। লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে নয়, আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। কি অসাধারণ স্ট্র্যাটেজি! আমার মনে হয় সত্যি সত্যি হয়তো আগুন নিয়েই খেলা হচ্ছিল কোথাও, কিন্তু মুশকিল হচ্ছে আগুন নিয়ে খেললে আগুনও তো হাত পুড়বেই। অতএব যদি মনে করা হয় যে কেউ নিজস্ব ভোট ব্যাংক একদম পৈতৃক সম্পত্তি, তাহলে বোধহয় সেটাও সারা জীবন কুক্ষিগত করে রাখা যায় না। কুক্ষিগত যে করে রাখা যায় না, সম্পত্তি যে একরকম ভাবে একজনের পৈতৃক হয়ে রাখা যায় না, তার আরো প্রমাণ রয়েছে দলের অন্দরে বিভিন্ন সময়তে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে সারা জীবন এরকমই চলবে, কিন্তু না, এরকম চলে না, এরকম ভাবে হয় না। কয়েকটা বক্তব্য দলের ভেতর থেকে ওঠা, এই পৈতৃক সম্পত্তি যে নয় ভোট ব্যাংক বলে কিছু যে নিজস্ব ভোট ব্যাংক বলে কিছু হয় না, সেটা কয়েকটা বক্তব্য পর শোনাবো, শুনে দেখুন। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হচ্ছে, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অন্য ধর্মের মানুষ যারা এগিয়ে আছে, মুসলিম উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল। আজকে
আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? ভাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই। তো আর ভয় দেখাতে পারে যে মুখ্যমন্ত্রীকে আমরা নবান্নই বসিয়েছি, আমরা নবান্নই বসিয়েছি, প্রথম দিনের সাথী, আমরা দুঃখের দিনের সাথী। আমরা যদি তার পাশে না থাকতাম জীবনে সে নবান্নতে বসতে পারতো না। বাচ্চা বাচ্চা ছেলে জেনে গেছিল মমতা ব্যানার্জি হারবে, সেই মমতা ব্যানার্জিকে আমরা নবান্নতে বসিয়েছি। আমাদের সাথে কারো দেখা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে। মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আমাদের কাছে আসবে। ওনার যখন প্রয়োজন ছিল উনি 12 থেকে 13 বার মারুফ হুজুরের কাছে গেছে। এই 34 বছর সরকার এক রাত্রিরে মারুফ হুজুর উড়িয়েছে এই পঞ্চায়েত ভোটের আগে। অতএব এই ভাষাতে এখন কথা শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা বসিয়েছি আপনাকে নবান্নে, আমরাই টেনে নামাবো, আমরা যে বলবো সেটাই আপনাকে শোনাতে হবে। আমি শুনছিলাম কদিন আগে আব্বাস সিদ্দিকী, তিনি বলছিলেন যে আরে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় করছেন জগন্নাথ মন্দির, আমাদের জন্য হবে না নাকি মসজিদ? বাহ, যত দিন যাবে, যত তুমি মাথায় করে রাখবে, দুধেল গাই বানিয়ে রাখবে, তত তারা তাদের আরো বেশি ডিমান্ড বাড়াতে থাকবে। আজকে বলবে মাদ্রাসা, কালকে বলবে খারিজি মাদ্রাসার জন্য আরো জিনিসপত্র দাও, খারিজি মাদ্রাসার জন্য মিড ডে মিল দাও, চলতেই থাকবে, শেষ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করে দিয়েছেন, এবারে শেষ কোথায়? আর যদি মনে হয় কি সংখ্যালঘু ভোট ব্যাংক বিগড়ে গেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইতিমধ্যে প্ল্যান বি আর একটা সংখ্যালঘু ভোট ব্যাংক রেডি করে রাখেননি? আদৌ এর সমাধান সূত্র রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু তোষণের কিছু নমুনা আমি শোনাবো, তারপর আসছি আজকের ডিবেটে। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠে তার লাঠি খাওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।